কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আবারও শুনানি হবে কাল। এই আন্দোলন ঘিরে সহিংসতায় সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সকালে রিটের ওপর শুনানিতে এই মন্তব্য করে হাইকোর্ট। এ সময় কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গ্রেপ্তার করে থাকলে আদালতে তুলতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে সোমবার দুপুরে রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। হাইকোর্টের রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। এতে সম্প্রতি কোটা আন্দোলনে থাকা শিক্ষার্থীদের যেসব স্বজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির নির্দেশনা চাওয়া হয়। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো ও ডিবি অফিসে থাকা 6 সমন্বয়কের মুক্তিও চাওয়া হয় এই রিটে। ওদেরকে সেফটি প্রোভাইড করবে। ওর বাবা মা এসে বলছে ছেলে ভালো আছে, মা বলছে মেয়ে ভালো আছে। এই আইনজীবীরা কিভাবে জানেন যে মিছিল হবে তারপর গুলি করা হবে? এই জন্য আমরা বলেছি যারা গণতন্ত্র কমিশন করছেন একটা বিশেষ গোষ্ঠী যারা এই সবসময় দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে একটা কেওয়াস সৃষ্টি করা হচ্ছে, তারাই গণতন্ত্র কমিশন করেছেন, তারাই রিট পিটিশন ফাইল করেছেন। ছাত্ররা কিন্তু এসে বলেন আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হই। তদন্তের কথা তোলা হচ্ছে, সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল, আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদের কি মুখের কথার উপর আমরা ধরে নিব না? ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই রিটের শুনানির সময় আপনি পুরোটা সময় হাইকোর্টে ছিলেন। আমরা কিছু অংশ দেখলাম যে আইনজীবীরা মন্তব্য করেছেন এই বিষয়ে। আপনার কাছে বিস্তারিত আর কি ধরনের তথ্য রয়েছে? দেখুন, মূলত যে রিটটি করা হয়েছে গতকালকে সেই রিটের একটা বড় অংশ শুনানি হয়েছে। আজকে 11টা থেকে 1টা টানা 2 ঘন্টা শুনানি হলো এবং আগামীকালকে আবার শুনানি হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মোটামুটি এত ভিড় ছিল, পুরো সুপ্রিম কোর্টের যে মূল ভবন, এই মূল ভবনের মানে অর্ধেক জায়গা জুড়েই কিন্তু নিচতলার একেবারে আইনজীবীদের পদচারণায় মুখর ছিল এই গুরুত্বপূর্ণ মামলাটির বিষয়। কিন্তু দেখুন, এই মামলা যখন শুনানি হয় তখন দুই পক্ষের মধ্যে, রিটকারী এবং সরকার পক্ষ, দুই পক্ষের মধ্যেও কিন্তু বারবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আদালত তাদেরকে থামিয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে উপদেশ দিয়েছেন। আজকে মূলত যে বিষয়টি একদম শেষের যে বক্তব্যটি ব্যারিস্টার সারা হোসেনের যে বক্তব্য ছিল, সেখানে দেখুন দুটি প্রেয়ার। একটি হচ্ছে যে ওই যে 6 শিক্ষার্থীর বিষয়, যেটি গতকালকে অনেকটা আলোচনা হয়েছে এবং তাদেরকে নিয়ে আপ্যায়ন করা, এই ব্যাপারে কোর্ট মন্তব্য করেছিলেন যে এটি জাতির সাথে মশকরা, এটি না করার জন্য বলেছিলেন। কিন্তু আজকে আরেকটি প্রেয়ার, সেই প্রেয়ারটি হচ্ছে যে গুলি করা, এই যে শিক্ষার্থীদের শুধু নয় যারা বিক্ষোভ করছে নিরস্ত্র মানুষের উপরে গুলি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এখানে একটি উদাহরণ টেনে আনা হয়েছে, সেটি হচ্ছে যে জানেন যে রিয়া গোপ নামে যে একটি ছোট শিশু যে ছাদের উপরে গিয়েছিল দৌড়ে এবং তার গায়ে গুলি লাগে, তো সেটিকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যে তার উপরে কোন হিসাবে গুলি লাগানো হলো, এই গুলিটি কিভাবে আসলো, এই বিষয়গুলো সেখানে পিটিশনার যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, তারা বলার চেষ্টা করেছেন যে সরকারি যে সমস্ত বাহিনী রয়েছে বা তাদের এজেন্সির কোনো মাধ্যম ধরেই কিন্তু এই গুলিটা লাগতে পারে। বিভিন্নভাবে বিক্ষুব্ধ যারা রয়েছে তারা গুলিবিদ্ধ হচ্ছেন। একই সাথে রাষ্ট্রপক্ষ এর কড়া বিরোধিতা করছে। রাষ্ট্রপক্ষ বলছে যে এখানে যে সরকারি কোনো পুলিশ বা অন্য কারোর গুলি লেগেছে সেটি কিন্তু এই রিটের কোথাও প্রমাণ করা হয়নি বা সেই প্রমাণটি সেখানে দেওয়া হয়নি। সুতরাং এই রিট আসলে মেইনটেনেবল না। সেখানে বলা হয়েছে, আমরা প্রশ্ন করেছিলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে যে আসলে এই গুলিটি তাহলে কারা করেছে বা এই যে গুলিবিদ্ধ হয়েছে সেটি তো সত্য, সরকারি হিসাবেই, স্বরাষ্ট্রমন্ত্রীর হিসাবে 150 জন মৃত্যুবরণের এখন পর্যন্ত হিসাব দেওয়া হয়েছে, নিহত হিসাব দেওয়া হয়েছে। তিনি এটি স্বীকার করেছেন, কিন্তু তিনি বলছেন যে এখানে তৃতীয় কোনো পক্ষের গুলি হতে পারে, কারণ এই আন্দোলন জুড়ে অনেকেই অনুপ্রবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। সেই বিষয়টি রাষ্ট্রপক্ষ কিন্তু পরে ব্রিফিংয়েও বলেছে, আদালতও সেটি বলার চেষ্টা করেছে। এদিক থেকে পিটিশনার যারা রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন, মঞ্জুর আল মতিন, ব্যারিস্টার অনিকার হক, তাদেরকে আমরা এই প্রশ্ন করেছিলাম যে আসলে তারা কি ধরনের প্রমাণ এখন পর্যন্ত এই আদালতে তুলে ধরেছেন যে পুলিশের গুলিতে বা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে কিনা। তারা যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন, তারা বলছেন যে এখানে কোনো নির্দিষ্ট প্রমাণ দেওয়াটা মুখ্য বিষয় না। তারা বলছেন যে এতগুলো মানুষ গুলিবিদ্ধ হয়েছে এবং যাদের গায়ে যে সমস্ত গুলি এসেছে, ছররা গুলি লেগেছে, রাবার বুলেট লেগে মারা গেছে, আবু সাইদের প্রসঙ্গ এসেছে, এগুলো পুলিশের কাছের গুলি, এগুলো বিভিন্ন মিডিয়াতে এসেছে। সুতরাং এই বিষয়টি আদালতের নির্দেশনা চাওয়া হচ্ছে যে যাতে করে লাইভ রাউন্ড কোনো ধরনের, অর্থাৎ যেতে এমন কোনো
গুলি না করা হয় যাতে মানুষের মৃত্যু হয়, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। আজকে এই 2 ঘন্টা জুড়ে কিন্তু পাল্টাপাল্টি বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ উঠেছে পুরো আলোচনা মানে শুনানি জুড়ে। আগামীকালকে আবার এ নিয়ে শুনানি হবে। তবে এখানে একটা বিষয় যে 6 শিক্ষার্থীর বিষয় ঘুরে ফিরে আবার এর মাঝে মাঝে এসেছে এবং যেমনটি বলা হচ্ছিল রাষ্ট্রপক্ষ থেকে যে বক্তব্য আমরাও দেখিয়েছি কিছুক্ষণ আগে, সেখানে কিন্তু অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান তিনি বলেছেন যে এই যে 6 শিক্ষার্থী তাদের ব্যাপারে গতকালকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে খুব দ্রুত তাদের যেই অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে, কিন্তু আজকে পিটিশনার পক্ষ আবার এটি তুলে ধরেছেন যে এখন পর্যন্ত তাদের দেওয়া হয়নি, এমনকি তারা যে আটক রয়েছে সেই বিষয়টিও কিন্তু এরা স্বীকার করছে না। আদালত সেখানে বলেছেন যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে নিয়ম অনুযায়ী আদালতে উঠাতে হবে, আদালতে উত্তোলনের পরে যদি তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় রিমান্ড চাওয়া হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে বিভিন্ন পক্ষ বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরেছেন, সংবিধানের সাথে কোথায় কোথায় সাংঘর্ষিক এই বিষয়গুলো সেগুলো তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে যারা আজকে রিট পিটিশনার যে 2 জন মঞ্জুর আল মতিন এবং আইনুন নাহার লিপি, তারা কেউই আসলে এই আন্দোলনকারীদের সঙ্গে নয়, কিন্তু তারা যেটি খণ্ডন করেছেন যে আসলে আন্দোলনকারী হতে হবে না বা ওই 6 জনের কেউ হতে হবে না। নাগরিক হিসাবে সংবিধান এই অধিকার দিয়েছে, যদি নাগরিক হিসাবে কারোর কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয় বা নিজে যদি কোনোভাবে সংক্ষুব্ধ হয় সেক্ষেত্রে এটি আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন। এই পুরো বিষয় আপনার বক্তব্যের মাধ্যমে বেশ কিছু বিষয় স্পষ্ট হয়েছে, আপনাকে ধন্যবাদ। আশিস সৈকত, এই বিষয়টি নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যেখানে কিন্তু এই রিটের শুনানি আগামীকালও চলবে, আজ 2 ঘন্টার মতো চলেছে। আপনি জাহিদুল বাশারের কথা শুনছিলেন, এ বিষয়ে আপনি কি ধরনের আপনার মন্তব্যটা একটু জানতে চাই যে রিটটি করা হয়েছে সেই রিটের বিষয়ে। না দেখেন, এখানে আসলে 2টি বিষয়। একটি হলো যে এই গুলি করা যাবে না, শিক্ষার্থীদের উপর গুলি করা যাবে না, এই নিয়ে একটি রিট করা হয়েছে। আরেকটি বিষয় হলো যে ডিবি অফিসে সম্প্রতি যে 6 জন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এবং তারা এই কোটা আন্দোলনের সমন্বয়ক 6 জনকে আটকে রাখা হয়েছে, কিন্তু ডিবির পক্ষ থেকে ডিবির প্রধান হারুন রশিদ বলছেন যে আটক করা না, তারা স্বেচ্ছায় তাদের নিরাপত্তার জন্য সেখানে আছেন। তো এই 2টো বিষয় নিয়ে আসলে আদালতে কথা বলা হয়েছে এবং গতকালও কিন্তু আমরা দেখেছি যে আদালত কিন্তু বলেছেন যে ডিবিতে নিয়ে তাদের বসিয়ে রাখা, তাদের খাবারের ফুটেজ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া, এটাকে তারা বলছেন এটা তামাশা ছাড়া কিছুই না। একটি সরকারি অফিসে, একটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অফিসে এইভাবে 6 জন ছাত্র নেতাকে নিয়ে বসিয়ে রেখে তাদের খাবারের ছবি ভাইরাল করা, এটা একেবারে হাস্যকর। এবং 1-2 জন এরকম ঘটনার কারণে কিন্তু পুরো পুলিশ বাহিনী কিন্তু আসলে একটা বিতর্কের মধ্যে পড়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে। এবং গতকাল কিন্তু 14 দলের বৈঠকে যেটি প্রধানমন্ত্রীর সভানেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়টা আলোচনায় এসছে। তা এই বিষয়টা আদালতের একটা মূল ফোকাসের জায়গা ছিল। যেমন আদালত আজকে কিন্তু আইনজীবীরা কিন্তু বলছিলেন, যদিও বলা হয়েছে যে কালকে এটি নিষ্পত্তি হবে, এই বিষয়টি কালকেও শুনানি হবে, এরপর এটি নিষ্পত্তি হবে, আদালত একটা অবজারভেশন দেবেন। সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই 6 জন যদি স্বেচ্ছায় ডিবি অফিসে যেয়ে থাকে তাহলে সে কথাটা তারা আদালতে এসে বলুক। ডিবি অফিস থেকে তো সুপ্রিম কোর্টের দূরত্ব মাত্র 1-1.5 কিলোমিটার, তো 5 মিনিটের পর তারা এসে সেখানে বলুক যে তারা স্বেচ্ছায় গেছে নিরাপত্তার জন্য। কিন্তু দৃশ্যত তাদের কাছে যে তথ্য, তাতে তো মনে হচ্ছে তাদের আটকে রাখা হয়েছে, রিটকারী আইনজীবীরা যেমনটি বলছিলেন। ফলে এটার একটা সুরাহা হওয়া দরকার এবং এটি খুবই দেশের সরকারের জন্য আমি মনে করি যে এই ঘটনাটা খুবই বিব্রতকর এবং এটি পরিষ্কার করে জানানো উচিত, আদালতকেও জানানো উচিত, দেশবাসীকেও জানানো উচিত। আরেকটা বিষয় হচ্ছে গুলি করার যে বিষয়টা, গুলি করা যাবে না শিক্ষার্থীদের দিকে, এটি তো অবশ্যই এটা সমর্থনযোগ্য। কেউ তো আর বলবে না যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করলেই তাকে গুলি করে তাকে হত্যা করা হবে। যে 100, 150 বা 200, সরকারি হিসাবে 150 বা আমরা গণমাধ্যমে যে হিসাব দেখছি সেখানে 200-র বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে এবং অনেক আহত। তো প্রতিটি প্রাণী তো অমূল্য। এটার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তারা হয়তো প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করবে, রিপোর্ট দিবে। কিন্তু যে এখানে যে রিটটা করা হয়েছে যে ছাত্রদের আন্দোলনে গুলি করা যাবে না, তো সেটি তো কোনো সুস্থ মানুষই বলবে না যে এরকম কোনো ছাত্রদের কোনো আন্দোলনে, ছাত্র আন্দোলনে বা রাজনৈতিক আন্দোলনে গুলি করা হোক বা গুলি করা যাক। নিশ্চয়ই আদালত কালকে এই বিষয়ে তাদের সিদ্ধান্ত দেবেন, কিন্তু এটা কিন্তু একেবারে মানুষের দাবি যে এই ধরনের ছাত্রদের আন্দোলনে গুলি করা যাবে না। কিন্তু ঘটনাটা হলো যে ছাত্ররা যখন আন্দোলন থেকে সরে গেল, যখন এটা আবার আন্দোলনটা একেবারে সহিংসতার রূপ নেয়, যখন বিটিভি আক্রমণ করে বিটিভিতে জ্বালিয়ে দেওয়া হলো, সরকারি স্থাপনা মেট্রো রেল থেকে এক্সপ্রেসওয়ে জ্বালিয়ে দেওয়া হলো, একের পর এক মানুষ হত্যা করা হলো, তখন তো আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ছাত্র বিবেচনায় নেয়নি, বা ছাত্ররা তো বলেই দিল যে তারা এটার সঙ্গে নেই। তখন কিন্তু যারা এইসব সহিংসতা ঘটিয়েছে
তাদেরকে কিন্তু নিবৃত্ত করতে, কারণ তারা যে পরিমাণ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল, সেই ধ্বংসযজ্ঞ থামাতে কিন্তু শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু তাদের গুলি করে হোক, ফাঁকা গুলি করে হোক, তাদের এক পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করে কিন্তু তাদের নিবৃত্ত করা হয়েছে। তো রিটকারী আইনজীবীরা কিন্তু সেইটি চাননি, যে তারা দুর্বৃত্ত। এখানে তো আবু সাইদের বিষয়টি বারবার উঠে এসেছে। আবু সাইদের বিষয়টা উঠে এসেছে, কারণ আবু সাইদের যে ঘটনাটি সেটা তো পরিষ্কার যে তিনি আন্দোলনের মিছিলের মধ্যে তিনি ছিলেন, এবং মিছিলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ লাগে, এবং পুলিশ কিন্তু যে পুলিশ কর্মকর্তা আমরা ভিডিও ফুটেজে দেখছিলাম, সে কিন্তু আবু সাইদকে বারবার একটা গুলি করার পরে কিন্তু, যেহেতু রাবার বুলেট ছিল, একটি গুলি করার পরেও কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন। এরপরে কিন্তু সেই পুলিশ কর্মকর্তা যতক্ষণ পর্যন্ত সাইদের মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত গুলি করছিলেন। প্রায় 4-5 রাউন্ড তার উপর গুলি করা হয়, এবং রাবার বুলেটও হলেও তো বুলেট, যখন 4-5 রাউন্ড গুলি করার পর তিনি লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সেটি কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে এটি কিন্তু একেবারেই স্পষ্ট হত্যাকাণ্ড এবং ছাত্রদের বিরুদ্ধে। সেটি নিয়েই কিন্তু আদালতে গেছেন, মূল ফোকাসের জায়গা কিন্তু সেটি। এবং আমরা জানি যে ইতিমধ্যেই সেই পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা, ছাত্রদের কোনো ধরনের আন্দোলনে পুলিশ গুলি না করে, সেই জন্য কিন্তু এই রিটটি করা হয়েছে। এবং আমরা দেখলাম যে খুব সিনিয়র আইনজীবীরা কিন্তু এই রিটের শুনানিতে অংশ নিয়েছেন। আগামীকাল আমরা প্রত্যাশাই করি যে আদালত নিশ্চয়ই এটি শুনে একটা রায় দিবেন, যাতে ভবিষ্যতে এ ধরনের আন্দোলনের সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা না ঘটে।